প্রায় ৬০টা বছর ভারতের বুকে একটা যুদ্ধ চলেছিল যা দেশের রক্ত ঝরিয়েছে। একটা সময় তো মনে করা হতো যে এই যুদ্ধ জেতাই যাবে না। তো চলুন আজ দেখি কিভাবে ভারত সেই প্রায় অসম্ভবকে সম্ভব করে তুলল। সালটা ছিল ২০০৬। ভারত তখন অর্থনৈতিক উন্নতির স্বপ্ন দেখছে। ঠিক তখনই দেশের প্রধানমন্ত্রী এমন একটা কথা বললেন যা শুনে সবাই একেবারে চমকে গেছিল। তিনি বললেন, নকশালবাদ হল দেশের সবচেয়ে বড় অভ্যন্তরীণ বিপদ। ভাবুন একবার, কোনো বাইরের শত্রু নয়, কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীও নয়, দেশের ভেতরের এই শক্তিকেই তিনি সবচেয়ে বড় হুমকি বলেছিলেন। তো এই যে নকশালদের হুমকি, এটা আসলে কতটা ভয়ঙ্কর ছিল চলুন একটু গভীরে গিয়ে দেখি কিভাবে একটা দেশের ভেতরেই আরেকটা দেশ তৈরি হয়ে গেছিল। আচ্ছা, এই নকশাল এরা আসলে কারা ছিল? সহজ কথায় বললে, এরা চীনের মাও সে তুংয়ের আদর্শে বিশ্বাসী একদল বিপ্লবী। আর তাদের মূল কথাটা কি ছিল? যে বন্দুকের নলি হলো আসল ক্ষমতা। তারা দেশের আইন কানুন সরকার কিচ্ছু মানত না। গ্রামে গ্রামে নিজেদের শাসন চালাতো, নিজেদের ট্যাক্স নিত, আর সরকারের কোনো চিহ্ন দেখলেই, সেটা থানা হোক বা স্কুল, হামলা করত। পাওয়া যায় একটা সময় ছিল যখন ভারতের প্রায় 40% এলাকা, বিশাল একটা অংশ, সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিল। বিহার থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত ছড়ানো এই বিশাল এলাকাটাকে বলা হতো রেড করিডোর। আর এটা কিন্তু শুধু কিছু ছোটখাটো জায়গা না, এটা ছিল আক্ষরিক অর্থেই একটা দেশের ভেতরে গড়ে ওঠা ওয়ার একটা সাম্রাজ্য। আর এই যে সাম্রাজ্য, এটা কিন্তু এমনি এমনি গড়ে ওঠেনি। এর পেছনে ছিল ভয়ঙ্কর রক্তক্ষয়। চলুন দেখি, শুধু একটা দশকে ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত এর জন্য আমাদের কি মূল্য দিতে হয়েছে। এই সংখ্যাগুলো দেখলেই গায়ে কাটা দেয়। ২০০৪ থেকে ২০১৪ এই ১০ বছরে আমাদের ১,৮২৪ জন নিরাপত্তাকর্মী প্রাণ হারিয়েছেন। কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর সত্যিটা হলো, এর দ্বিগুণেরও বেশি সাধারণ মানুষ মারা গেছেন এই হিংসার বলি হয়ে। এগুলো কিন্তু শুধু সংখ্যা নয়, এগুলো হাজার হাজার পরিবারের ভেঙে যাওয়ার গল্প, কান্না। আর এই ৭৬ সংখ্যাটা, এটা হলো তাদের দুঃসাহসের একটা চরম উদাহরণ। ২০১০ সাল ছত্তিশগড়ের দান্তেওয়াড়া একটা মাত্র হামলায়, অতর্কিত হামলা করে ৭৬ জন সিআরপিএফ জওয়ানকে মেরে ফেলা হলো। একটা ঘটনা, আর এই একটা ঘটনায় পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। আর এটা প্রমাণ করে দিয়েছিল যে নকশালরা কতটা সংগঠিত আর ভয়ঙ্কর হয়ে উঠেছে। পরিস্থিতি যখন হাতের বাইরে চলে যাচ্ছিল, তখন সরকারও বুঝেছিল যে এই পুরনো পথে হেঁটে লাভ নেই। এই যুদ্ধ জিততে হলে পুরো কৌশলটাই বদলাতে হবে। একটা আমূল পরিবর্তন দরকার ছিল। সরকার বুঝতে পারছিল শুধু বন্দুক দিয়ে এই সমস্যার সমাধান হবে না, তাই একটা তিনমুখী প্ল্যান নেওয়া হলো। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। একদিকে চলল কোঅর্ডিনেটেড সিকিউরিটি অপারেশন, একেবারে জোরদার সামরিক অভিযান। অন্যদিকে রাস্তা, স্কুল, মোবাইল টাওয়ার বানিয়ে উন্নয়নের কাজ শুরু হলো, যাতে মানুষের মন জেতা যায়। আর তৃতীয়ত, যারা ভুল বুঝতে পেরে হিংসার পথ ছাড়তে চায়, তাদের জন্য আলোচনার দরজাও খোলা রাখা হলো। তো পরিকল্পনা তো হলো, কিন্তু আসল কাজ তো মাঠে। চলুন দেখি এই নতুন স্ট্র্যাটেজি বাস্তবে কতটা কাজ করল। এরপর শুরু হলো একের পর এক বড় বড় অপারেশন, যেমন অপারেশন অক্টোপাস, ডাবল বুল। এই সব জয়েন্ট অপারেশনে নকশালদের বহু বছরের পুরনো ঘাঁটিগুলো সব ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। যে জায়গাগুলো দশকের পর দশক ধরে তাদের নিয়ন্ত্রণে ছিল, সেগুলো ধীরে ধীরে মুক্ত হতে শুরু করল। আর আসল ধাক্কাটা দেওয়া হলো ২০১৯ সালের পর। নকশালদের একেবারে মাথাগুলোকেই টার্গেট করা হলো। তাদের প্রায় ৪০ জন টপ লেভেলের কমান্ডারকে হয় মেরে ফেলা হলো, নয়তো গ্রেফতার করা হলো। আর লিডারশিপই যদি না থাকে, তাহলে আন্দোলন চলবে কি করে? ভেতর থেকেই পুরো সংগঠনটা দুর্বল হয়ে পড়ল। সামরিক অভিযানের সাথে সাথেই কিন্তু আরেকটা বড় কাজ হচ্ছিল, উন্নয়ন। দুর্গম এলাকাগুলোতে যখন রাস্তা তৈরি হলো, তখন নিরাপত্তা বাহিনী খুব সহজেই যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারছিল। যখন মোবাইল টাওয়ার বসল, তখন সাধারণ মানুষ তো বটেই, গোয়েন্দারাও সুবিধা পেল। নকশালদের নিজেদের গোপন যোগাযোগ ব্যবস্থাটাই ভেঙে পড়ল। এই উন্নয়নটাই কিন্তু তাদের কোমর ভেঙে দেওয়ার অন্যতম বড় কারণ ছিল। তবে দেখুন, শুধু বন্দুক বা রাস্তা দিয়ে তো আর মানুষের মন জেতা যায় না। এই লড়াইটা জেতার জন্য সবচেয়ে জরুরি ছিল মানুষের বিশ্বাস অর্জন করা। আর এখানেই সরকার একটা খুব মানবিক দিক দেখালো। যারা হিংসা ছেড়ে সমাজে ফিরতে চাইল, তাদের জন্য একটা সুযোগ তৈরি করা হলো। পুনর্বাসন প্যাকেজ আনা হলো, চাকরির ট্রেনিং, ব্যবসা করার জন্য টাকা। আর এই কারণেই প্রায় ২৭১৪ জন নকশাল ক্যাডার অস্ত্র ছেড়ে দিয়ে সমাজের মূল স্রোতে ফিরে আসার সিদ্ধান্ত নিল। এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় পতনের গতিটা কতটা দ্রুত ছিল। ২০১৯-এ যখন বড় বড় নেতারা ধরা পড়ল বা মারা গেল, তখন থেকেই আত্মসমর্পণের ঢল নামল। আর শেষ পর্যন্ত ২০২৫-এর মার্চে যখন তাদের শেষ বড় কমান্ডারও আত্মসমর্পণ করল, তখন বলা যায় একটা যুগেরই অবসান হল। আর এর মধ্যেই সরকার একটা মাস্টার স্ট্রোক দিল, যাকে বলে। তৈরি করা হলো বস্তা আরিয়া ব্যাটালিয়ন। আর এর সদস্যরা কারা ছিল জানেন? সেই বিজাপুর, সুকমার স্থানীয় আদিবাসী ছেলেমেয়েরা, যারা একসময় এই হিংসার সবচেয়ে বড় শিকার ছিল।
সরকার বন্দুকের বদলে তাদের হাতে দেশ রক্ষার দায়িত্ব তুলে দিল। এর ফলে কি হলো? একদিকে স্থানীয় যুবকদের চাকরি হলো, অন্যদিকে নাক্সালদের নতুন সদস্য জোগাড় করার রাস্তাও প্রায় বন্ধ হয়ে গেল। তো সব মিলিয়ে একটা বড় সাফল্য। চলুন এবার দেখা যাক সাফল্যের সরকারি ঘোষণাটা কী ছিল আর এর পরেও কি চ্যালেঞ্জ বাকি রয়ে গেছে। অবশেষে সেই ঐতিহাসিক ঘোষণাটা এলো। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন, যেটাকে রেড করিডোর বলা হতো সেটা এখন অতীত। এর ১২৬টা জেলায় এখন সম্পূর্ণ নকশালমুক্ত। দশকের পর দশক ধরে যে রক্তক্ষয়ী অধ্যায় চলে আসছিল তার উপর সরকারিভাবে দাড়ি টানা হলো। কিন্তু প্রশ্নটা হলো, বন্দুকের লড়াই শেষ হওয়া মানেই কি সব কাজ শেষ হয়ে যাওয়া? একটা সামরিক বিজয় তো দীর্ঘ একটা যাত্রার সবে শুরু মাত্র। সামরিক বিজয় তো এসেছে, কিন্তু আসল যুদ্ধটা হয়তো এখনও বাকি। যারা আত্মসমর্পণ করেছে তারা যেন আবার পুরনো পথে ফিরে না যায় সেটা দেখতে হবে। সমাজে তাদের আবার গ্রহণ করানো একটা বড় চ্যালেঞ্জ। আর সবচেয়ে বড় কথা, এই যে মাওবাদী বিচারধারা সেটার মোকাবেলা করা। কারণ বন্দুকের শব্দ হয়তো থেমে গেছে, কিন্তু যতদিন না মানুষের মন থেকে হিংসার বীজ উপড়ে ফেলা যাচ্ছে ততদিন সত্যিকারের শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়।